দর্শক সের্গেই পারাজানভকে নিয়ে দৃশ্যশব্দের বিশেষ সিরিজ পারাজানভের চলচ্চিত্র শেকড় অনুসন্ধানের যাত্রা এর তৃতীয় পর্বে আপনাদের স্বাগত জানাই। সের্গেই পারাজানভকে নিয়ে বাংলা ভাষায় লেখালেখি খুবই কম। বাংলায় তার চলচ্চিত্র বিশ্লেষণ নিয়ে ভিডিও তো নেই, অথচ পারাজানভ দুনিয়ার শ্রেষ্ঠ চলচ্চিত্রকারদের একজন। দৃশ্যশব্দের এই সিরিজে আমরা পারাজানভের চলচ্চিত্র যাত্রা, চলচ্চিত্রের ভাষা নির্মাণ ও তার ছবির নানা দার্শনিক দিক নিয়ে বিস্তারিত আলাপ করব। এই সিরিজের স্ক্রিপ্টগুলোর একটি লিখিত সংস্করণ প্রবন্ধ আকারে প্রকাশিত হবে। চাইলে সেখান থেকে পড়ে নিতে পারেন মূল লেখাটি। লিঙ্ক দেয়া থাকবে ডেসক্রিপশনে। গত পর্বে আমরা আলাপ করেছিলাম সের্গেই পারাজানভের চলচ্চিত্র যাত্রার শুরুর দিকের ছবিগুলোর ধরন এবং প্রথম আলোচিত ছবি শ্যাডোজ অফ ফরগটেন অ্যানসেস্টরস নিয়ে। আজ আমরা আলাপ করব 16 শতকের আর্মেনীয় চারণ কবি সায়াতনোভার জীবন অবলম্বনে ডালিমের রং বা দ্য কালার অফ পোমেগ্রেনেটস নিয়ে। এই ছবিটি প্রচলিত অর্থে সায়াতনোভার কোনো বায়োপিক নয়। এই চারণ কবির জীবনের ধারাবাহিক ও একরৈখিক গল্পের চেয়ে পারাজানভ কবির অন্তর্গত জীবনবোধ, শৈশব, প্রেম, ধর্মীয় আকর্ষণ, শিল্পীসত্তার সংকট এবং আর্মেনীয়দের কালেকটিভ সাফারিংকে দর্শকের সামনে হাজির করেন। ছবিটি মুক্তি পায় 1969 সালে। সায়াতনোভা বা গানের রাজা ছিল উপাধি। এই কবির মূল নাম ছিল হারিতিওন সাকিয়ান। 1712 সালে এই চারণ কবি জন্ম নিয়েছিলেন জর্জিয়ার তিবলিসিতে, যে শহরে পারাজানভও জন্ম নিয়েছিলেন। সায়াতনোভা আর্মেনীয়, আজারবাইজানি এবং ফার্সি ভাষায় গান গাইতে পারতেন। তিনি আর্মেনীয় ছাড়াও ককেশাস অঞ্চলের সব জনগোষ্ঠীর কাছে অত্যন্ত সম্মানের পাত্র হয়ে ওঠেন। অষ্টাদশ শতাব্দীতে জর্জিয়ার রাজা দ্বিতীয় হেরাক্লিয়াস তাকে রাজকবি ও সঙ্গীতশিল্পী হিসেবে নিয়োগ দেন। তবে রাজার বোন রাজকুমারী আন্নার প্রেমে পড়ার পর সায়াতনোভাকে রাজসভা থেকে বহিষ্কার করা হয়। এরপর বাকি জীবন তিনি সন্ন্যাসী হিসেবে কাটান এবং কবিতা ও সঙ্গীত রচনা চালিয়ে যান। 1759 সালে তিনি আর্মেনীয় অ্যাপোস্টলিক চার্চে যাজক হিসাবে অভিষিক্ত হন। অষ্টাদশ শতকের শেষের দিকে পারস্যের শাহ আগা মোহাম্মদ খান কাজার আর্মেনিয়া আক্রমণ করলে সায়াতনোভা তাদের হাতে বন্দী হন এবং খ্রিস্টধর্ম ত্যাগ করতে অস্বীকার করায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। সায়াতনোভা আগে থেকেই এই অঞ্চলের মানুষের কাছে উচ্চমাপের একজন আধ্যাত্মিক সাধক ছিলেন। তাকে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়ার পর তিনি আর্মেনীয় জনগণের কাছে একজন সেইন্ট বা সাধুর মর্যাদা লাভ করেন। পারাজানভের ছবিতে সায়াতনোভা তাই মোটেই আকস্মিক নয়। তার কবিতা এবং আর্মেনীয় মানুষের উপর তুর্কি ও পারস্যের মুসলিম শাসকদের দখল ও নির্যাতন এই ছবির পাটাতন। গত শতাব্দীর দ্বিতীয় দশকে আর্মেনীয়দের উপর অটোমানদের চালানো ভয়াবহ গণহত্যার ক্ষত এখনও দগদগে ঘায়ের মতো যন্ত্রণা দেয় এখানকার খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষকে। শুধু খ্রিস্টান হবার অপরাধে লক্ষ লক্ষ আর্মেনীয়কে হত্যা করা হয়। কয়েক লক্ষ মানুষকে তাদের মাতৃভূমি আর্মেনিয়া থেকে বিতাড়ন করে সিরিয়ার মরুভূমিতে নির্বাসিত করা হয়। যিশু ক্রুশে বিদ্ধ হয়ে যে যন্ত্রণা ভোগ করেছেন, শুধু ধর্মবিশ্বাসের জন্য সেই একই যন্ত্রণা, দুর্ভোগ আর নির্বাসনের অভিজ্ঞতা আর্মেনিয়ার মানুষও পেয়েছে যুগের পর যুগ ধরে। ডালিম ও এর রক্তাভ নির্যাস আর্মেনীয়দের ঐতিহাসিক রক্তক্ষরণের প্রতীকী তাৎপর্য নিয়ে এই ছবির প্রথম দৃশ্যেই হাজির হয়। আর্মেনীয় সংস্কৃতিতে ডালিম একটি পবিত্র ফল। এই অঞ্চলের মানুষের কাছে ফলটি উর্বরতা, সমৃদ্ধি,
নবজীবন এবং সৌন্দর্যের প্রতীক। ছবির শুরুতেই দেখা যায় ধবল বস্ত্রের উপর 3টি ডালিম থেকে ক্ষরণ হচ্ছে রক্তলাল নির্যাস। এরপর একটি ছোরা দেখা যায়। নেপথ্য কণ্ঠ সায়াতনোবার কবিতা থেকে আবৃত্তি করে, আমি এমন এক মানুষ যার হৃদয় যন্ত্রণা ক্লিষ্ট। ক্রুশবিদ্ধ হওয়ার সময় যিশুর মাথায় কাটার মুকুট দেখা যায়। সেরকমই কাটার আঘাতে আর্মেনিয়ার সমৃদ্ধির প্রতীক ডালিম বারবার বিক্ষত হয়। ত্যাগ আর যন্ত্রণা, এই ছিল আর্মেনীয় মানুষের অনিবার্য নিয়তি। একটি দৃশ্যে আর্মেনীয় অ্যাপোস্টলিক চার্চের ঐতিহ্যবাহী কালো পোশাকে পরিহিত একজন যাজক উচ্চারণ করেন, ঈশ্বর আমাদের ভাগ্যে দুঃখকেই নির্ধারণ করেছেন। তারপর তার সামনে সমবেত সন্ন্যাসীরা কালো পোশাকে আবৃত হয়ে হাঁটু গেড়ে বসে থাকেন। বোঝা যায় একটা অনিবার্য ও সর্বাত্মক ধ্বংস তাদের নিয়তিতে খোদিত হয়ে আছে। তাই এই দৃশ্যে সর্বত্র মৃত্যু, অন্ধকার ও বিপর্যয় ছড়িয়ে ছিটিয়ে রাখেন পারাজানভ। পরের দৃশ্যে দেখা যায় শিশু সায়াতনোভাকে একজন যাজক পড়ার জন্য বাইবেল দিয়ে বলছেন, লিখিত শব্দ ছাড়া এই জগৎ অর্থহীন, বই ছাড়া সব কিছু অজ্ঞতায় হারিয়ে যাবে। শিশু কবি সেই ভারী বইগুলো গির্জার ছাদে নিয়ে যায়। যে জ্ঞানের উত্তরাধিকার তিনি পেয়েছেন সেটাকে রক্ষা করতে হবে এবং তার নিজের অভিজ্ঞতালব্ধ জ্ঞান সহযোগে এই সম্পদ উত্তরপুরুষের কাছে হস্তান্তর করতে হবে। যেমন ঈশ্বর বিশ্ব সৃষ্টির পর বলেছিলেন, লেট দেয়ার বি লাইট। মানুষ সৃষ্টির আগে বলেছিলেন, লেট আস ক্রিয়েট ম্যান ইন আওয়ার ইমেজ অ্যান্ড লাইকনেস। আদম জ্ঞান বৃক্ষের ফল খেয়ে প্রথম সে পথের যাত্রা শুরু করেছিলেন। তারপর থেকে জ্ঞানের অনন্ত খোঁজ ও বিনিময় চলছে প্রজন্মান্তরে। সায়াতনোভা সেই অনুসন্ধিৎস মানুষেরই প্রতিনিধি। সেই খোঁজ পারাজানভ নিজেও করেছেন কিশোর কবির মধ্যে। ডালিম ছাড়াও পারাজানভ আর্মেনিয়ার পবিত্র ভূমির হৃদয় খুঁড়ে বের করে আনেন অজস্র মহামূল্য রত্ন। নিজেদের তাঁতে বোনা গালিচা আর পোশাক, স্থাপত্য, বাদ্যযন্ত্র, কবিতা, প্রাচীন পুঁথি ও তৈজসপত্রকে স্থান দেন তার ছবিতে। ছবিতে ককেশীয় অঞ্চলের লোকগানের ব্যবহারের বিস্তৃতি নিয়ে বলেছিলেন এই ছবিরই সাউন্ড ডিজাইনার ইউরি সায়াডায়ান। তিনি বলেন, মাঝে মাঝে প্রায় 2, 3 এমনকি 4 মাসের লম্বা বিরতি পড়ত, কিন্তু তখনও আমাদের বিরাম ছিল না। পারাজানভ আমাদেরকে আর্মেনিয়া, জর্জিয়া ও আজারবাইজানের জনপদে ঘুরে ঘুরে সমস্ত লোকগান সংগ্রহ ও সেগুলো রেকর্ড করে পাঠিয়ে দিতে বলতেন। তারপর দীর্ঘ সময় ব্যয় করে সেসব গান শুনতেন এবং সেগুলো তার ছবিতে মুক্তার মতো করে গেঁথে দিতেন। এভাবেই পারাজানভ ককেশাস অঞ্চলের মানুষের স্মৃতিভাণ্ডারের সম্মেলন ঘটিয়েছেন তার ছবিতে। মধ্যযুগের একজন চারণ কবির জীবনকে চলচ্চিত্রে কবিতার মতো করে উপস্থাপনের মাধ্যমে তার প্রতি দৃশ্যকবি পারাজানভের এমন শ্রদ্ধার্ঘ্য শিল্পের ইতিহাসেই বিরল। এই ছবি দিয়ে পারাজানভ সম্পূর্ণভাবে কাহিনী নির্ভর সিনেমা থেকে বেরিয়ে আসেন এবং ধীরে ধীরে চলচ্চিত্রে নিজস্ব ভাষা নির্মাণে ঝুঁকতে থাকেন। সোভিয়েত কর্তৃপক্ষের সঙ্গে তার দ্বন্দ্বের সূচনাও হয় এই ছবি মুক্তির পর থেকে। সোভিয়েত প্রোপাগান্ডার ছবি না বানিয়ে পারাজানভ ইতিমধ্যে রাষ্ট্রের সন্দেহ ও নজরদারির মধ্যে ছিলেন। ডালিমের রং নির্মাণের পর সেটা আরও বাড়তে থাকে। ছবিটি মুক্তির মাত্র 2 সপ্তাহ পরেই এটাকে নিষিদ্ধ করে সরকার। ছবিতে সমকামিতাকে উৎসাহিত করা এবং সামাজিক অস্থিরতা তৈরির মতো বেশ কিছু অভিযোগও আনা হয়। যদিও তার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল তিনি ছবিতে আর্মেনীয় জাতীয়তাবাদকে বিভিন্ন প্রতীকের মাধ্যমে উস্কে দিয়েছেন, যা ছিল সোভিয়েত নীতির ঘোর পরিপন্থী। কর্তৃপক্ষের সন্দেহ ছিল পারাজানভ ইউক্রেনীয় জাতীয়তাবাদী ও বুদ্ধিজীবীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে সোভিয়েত বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছেন। যদিও সেটার কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে এটা সত্য যে শ্যাডোজ অফ ফরগটেন অ্যানসেস্টর্স মুক্তির পর ছবিটি ইউক্রেনের তরুণ বুদ্ধিজীবী, চলচ্চিত্র নির্মাতা ও শিল্পীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।
পরে পারাজানভের অসম্মতিতেই ছবিটি পুনঃসম্পাদনা করা হয় এবং কেটে ছেটে একটি পরিমার্জিত সংস্করণ মুক্তি দেওয়া হয়। এতেই শেষ রক্ষা হয়নি তার। 1973 সালের ডিসেম্বরে কিয়েভ থেকে পুলিশ পারাজানভকে গ্রেফতার করে এবং আদালত তাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেয়। পরে আন্দ্রেই তারকোভস্কি, ফেদ্রিকো ফেলিনি সহ ইউরোপ ও আমেরিকার চলচ্চিত্রকারদের ব্যাপক সমালোচনার মুখে 4 বছর কারাভোগের পর 1977 সালে তিনি মুক্তি পান। এই 4 বছর বন্দী থাকলেও একজন সত্যিকারের শিল্পী হিসেবে তিনি ভেঙে পড়েননি, বরং দমন যত বেড়েছে তার শিল্পের শক্তিও তত বেড়েছে। কারাগারে তিনি কোলাজ, ড্রয়িং ও ভিজুয়াল নোটের মাধ্যমে শিল্পচর্চা চালিয়ে গেছেন। দর্শক, কেমন লাগলো পারাজানভ সিরিজের 3য় পর্ব জানাবেন কমেন্টে। কথা হবে পরের পর্বে। ধন্যবাদ।